নমস্কার, আমি সৌমেন সরকার আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। আজকে আমরা ডিসকাস করব এই যে সুপ্রিম কোর্টের যে বিভিন্ন নিয়মাবলী, অর্থাৎ সুপ্রিম কোর্টটা কিভাবে চলে, এর সাংবিধানিক কি কি অথরিটি এবং অধিকার। আমরা সবাই হয়তো সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করি বা একটু ফলো করি, কিন্তু আমাদের অনেকের কাছে সুপ্রিম কোর্টের বিভিন্ন ব্যাপার কিন্তু কিছুটা অজানা। সেই জন্য আজকের এই প্রতিবেদন, এবং আজকের এই প্রতিবেদনের নাম দিয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রুলস অ্যান্ড প্রসিডিওরস, দ্য থিংস এ সিটিজেন শুড নো। চলে আসুন আলোচনার মধ্যে ঢুকে পড়া যাক। এই যে সুপ্রিম কোর্ট, এর বয়স ভারতের যে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান তার থেকে মাত্র দুদিন বেশি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান সরকারিভাবে ইনফোর্স হয়, এবং তার দুদিন পর অর্থাৎ 28শে জানুয়ারি 1950 সালে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই অফিসিয়ালি ভারতের ক্ষমতায় আসে। On the 20th of January 1950, 2 days after India became a sovereign democratic republic, the Supreme Court came into being. স্লাইড 1 দেখুন, ডিটেলসটা দেওয়া আছে। ভারতে বর্তমানে যে সংসদ ভবন, একটু ভুল বললাম, পুরনো যে সংসদ ভবন, সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টের আবির্ভাব হয়, এবং এই সুপ্রিম কোর্ট বেশ কয়েক বছর ওখানে থাকার পর বর্তমানে যে নতুন ঠিকানা আছে সেখানে চলে যায়। এবং এর পুরনো যে কোর্টটি ছিল ইংরেজ আমলে, তার নাম ছিল ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতে আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী যে নতুন সুপ্রিম কোর্ট তৈরি হয়, তার নাম দেওয়া হয়েছে এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবং এর যে সাংবিধানিক ক্ষমতা বা অধিকার, সেটা কিন্তু এই স্লাইডে দেখুন, ওখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। 124 নম্বর আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটস টু এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট। 127 নম্বর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক জাজেস। 129-এ সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড। 130-এ বলা আছে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত হবে। 131 থেকে 35 পর্যন্ত বলতে আছে সুপ্রিম কোর্ট কি কি ব্যাপারে কাজ করবে। দেয়ার আর সো মেনি আদার আর্টিকেলস ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ডিফাইন্স দি রোল, ফাংশনিং এটসেট্রা অফ সুপ্রিম কোর্ট। সেগুলোতে আমরা একের পর এক আসবো। আপাতত এটাই বলে রাখা যাক যে সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের সৃষ্টি, কোনো গভর্নমেন্টের কোনো অনুগত কোনো বা গভর্নমেন্টের দ্বারা ক্রিয়েটেড কোনো রকম অর্গানাইজেশন নয়। কনস্টিটিউশনে বা সংবিধানে যে সমস্ত সংস্থার অস্তিত্ব রয়েছে, তারা কেউই কিন্তু সরকারের কন্ট্রোলে থাকে না। চলে আসুন এই যে জুরিসডিকশন রিলেটেড যে ব্যাপারগুলো, সেগুলো একটু দেখে নিই। স্লাইড 2-তে আসুন। স্লাইড 2-তে বলা আছে অরিজিনাল জুরিসডিকশন, অর্থাৎ কেন যে কোনো কোর্টের কিন্তু দুটো জুরিসডিকশন থাকে, একটা হচ্ছে অ্যাপেলেট জুরিসডিকশন আর একটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। সুপ্রিম কোর্টের এর বাইরেও কিন্তু আরও বেশ কিছু জুরিসডিকশন আছে, যেমন সুপ্রিম কোর্টে কিন্তু সরকার বা রাষ্ট্রপতি বা বিভিন্ন রাজ্যের গভর্নর কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টের কাছে চাইতেই পারেন পরামর্শ। তারপর রয়েছে রেফারেল, এই সমস্ত ব্যাপার। তো দেখুন যে অরিজিনাল জুরিসডিকশন
এটা কিন্তু বলে দেওয়া আছে সংবিধানের 31-এ যে আর্টিকেল, তাতে বলে দেওয়া আছে যে আর্টিকেল 31/1 grants the Supreme Court the original jurisdiction over any dispute between Government of India and any state. কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো রাজ্য সরকারের যদি বিরোধ হয়, দিস ইজ অরিজিনাল জুরিসডিকশন। যদি কেন্দ্রীয় সরকারের এবং কোনো একটি বা একাধিক রাজ্য সরকারের সঙ্গে উল্টো দিকেও যদি বেশ কিছু রাজ্য থেকে থাকে, তাহলে অর্থাৎ কিনা বিভিন্ন রাজ্য সরকারের ডিফারেন্ট কম্বিনেশনস অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের মধ্যে যদি কোনো বিরোধ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। তো এই এর বাইরেও কিন্তু সুপ্রিম কোর্টের আরও বেশ কিছু জুরিসডিকশন রয়েছে, সেটা আমরা দেখছি এর পরের স্লাইডে। সেটা হচ্ছে যে অ্যাপেলেট জুরিসডিকশন। হোয়াট ইজ অ্যাপেলেট জুরিসডিকশন? অর্থাৎ সুপ্রিম কোর্টে জেনারেলি কি ধরনের কেসগুলো আসে? সুপ্রিম কোর্টে আসে হাইকোর্ট থেকে অ্যাপিল হয়ে আসা যে সমস্ত কেস। অনেকগুলো কেস আছে যেখানে হয়তো হাইকোর্ট তার ফাইনাল জাজমেন্ট দেয়নি, তার ইন্টারিম অর্ডার বা এই ধরনের কিছু একটা বেরিয়েছে এবং তাতে কোনো একটি পার্টি সন্তুষ্ট নয়, তারাও সুপ্রিম কোর্টে আসতে পারে। তারপর এর মধ্যে তো আরও ব্যাপার রয়েছে যে সাংবিধানিক যে সমস্ত ইস্যুসগুলো রয়েছে, সেখানে হয়তো হাইকোর্ট তার পুরোপুরি জাজমেন্ট দিতে পারেনি, অথবা হাইকোর্ট মনে করছে এটা সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়ে দেওয়া প্রয়োজন, অথবা কোনো এক পক্ষ মনে করেছেন যে হাইকোর্টের বদলে সুপ্রিম কোর্টের এখানে তাদের নির্দেশ নেওয়াটাই ভালো। এই ধরনের নানা রকম সিচুয়েশন থাকে, এইগুলোকে বলা হচ্ছে অ্যাপেলেট জুরিসডিকশন। এই অ্যাপেলেট জুরিসডিকশন কিন্তু আর্টিকেল 132 থেকে 136 পর্যন্ত রয়ে গেছে। এবারে কোথায় কি ব্যাপার সেটা তো আমরা আলোচনা করব। যেমন দেখুন, 132 ইট রিলেটেড টু কনস্টিটিউশন কেসেস, 133 ইট রিলেটস টু সিভিল ম্যাটার্স, 134 ইট রিলেটস টু ক্রিমিনাল ম্যাটার্স। এবং একটা ব্যাপার কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে হাইকোর্টের এগেনস্টে হাইকোর্টের যে জাজমেন্ট, তার এগেনস্টে যদি কেউ অ্যাপিল করতে যায় তাহলে তার দুটো পদ্ধতি আছে। অনেক ক্ষেত্রে হাইকোর্ট নিজে থেকেই একটা সার্টিফিকেট দিয়ে দেয় অ্যাট দি এন্ড অফ দি জাজমেন্ট যে এতে দেয়ার ইজ আ ইনভলভমেন্ট অফ সাবস্টেন্সিয়াল ইস্যু অফ ল হুইচ রিকোয়ার্স টু বি ইন্টারপ্রেটেড অর ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ কিনা এখানে একটা বিশেষ আইনি ব্যাপার জড়িত রয়েছে, যেটা সুপ্রিম কোর্টের কাছে নিয়ে গিয়ে সেখানে তার কাছ থেকে ক্ল্যারিফিকেশন চাওয়া যেতেই পারে, বিকজ সুপ্রিম কোর্ট ইজ দি হাইয়েস্ট ইন্টারপ্রেটার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং একই ব্যাপার রয়েছে ক্রিমিনাল কেসেও। সিভিল কেসও যেমন রয়েছে, ক্রিমিনাল কেসও রয়েছে। এবং 136-এ যে আর্টিকেল, সেখানে আরেকটা ব্যাপার রয়েছে। সেখানে বলছে যে বিচার প্রক্রিয়া হাইকোর্টে শেষ হবার আগেই, অর্থাৎ কোনো একটা ইন্টারিম অর্ডার বা ডেলি অর্ডার, অ্যারেঞ্জমেন্ট, অবজারভেশন, এসবের এগেনস্টেও কিন্তু সুপ্রিম কোর্টে চলে যাওয়া যায়, অ্যান্ড দ্যাট ইজ প্রোভাইডেড ইন দ্য আর্টিকেল 136। তো এই গেল অ্যাপেলেট জুরিসডিকশন অ্যান্ড অরিজিনাল জুরিসডিকশন। এরপর আসছে সুপারভাইজারি জুরিসডিকশন। এখানে কিন্তু স্লাইড 4 দেখুন। হোয়াট ইজ সুপারভাইজারি জুরিসডিকশন? সুপারভাইজারি জুরিসডিকশন হচ্ছে সেরকম একটা ব্যাপার যেখানে বিভিন্ন হাইকোর্টকে বা এমনকি লোয়ার কোর্টকেও কতগুলো নীতি প্রণয়ন করে দেওয়া হয় যে এই নীতি অনুযায়ী চলবে এই কোর্টগুলো, লোয়ার কোর্টগুলো। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যে সেন্সে ডিস্ট্রিক্ট কোর্ট বা তার নিচের কোর্টগুলো হাইকোর্টের জুরিসডিকশনে থাকে, হাইকোর্টগুলো কিন্তু সুপ্রিম কোর্টের সেরকম কোনো একটি সাবঅর্ডিনেট কোর্ট নয়। নীতি হয়তো নিশ্চয়ই সুপ্রিম কোর্ট ঠিক করে দিচ্ছে, কিন্তু সেটা কিভাবে রূপায়ণ হবে বা না হবে, এর সমস্ত কিছুই কিন্তু
হাইকোর্টগুলোর উপর নির্ভর করে, অর্থাৎ কিনা ডিসেন্স ইন হুইচ the district courts or the lower courts are answerable, accountable to high court, সেই ধরনের ব্যাপার কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রিলেশনের মধ্যে নেই, বিকজ দিস টু আর অল ইন্ডিপেন্ডেন্ট কোর্টস। The power to issue prerogative writs is wider with high courts than with Supreme Court. Power of superintendence is only granted to high courts and not to the Supreme Court. What places the Supreme Court at a superior place in the hierarchy is that it is the highest court of appeal law declared by it and is binding on all courts. It has the power to transfer cases from one high court to another high court. এই ধরনের সমস্ত সুপারভাইজারি অথরিটি কিন্তু সুপ্রিম কোর্টে রয়ে গেছে। এবারে আসুন স্লাইড 5-এর দিকে তাকান। স্লাইড 5 দেখাচ্ছে যে সুপ্রিম কোর্ট যে ভারতের উচ্চতম ন্যায়ালয়, সেখানে জাজ বা বিচারপতিরা তো আছেনই, এর সঙ্গে আর কর্মী বাহিনী বলতে কারা? কর্মী বাহিনী বলতে যে শুধু নিম্ন বর্গীয় কর্মচারী তা নয়, সব থেকে উঁচু থেকে সব থেকে নিচু এরকম একটা লিস্ট এখানে করে দেওয়া আছে, দেখুন স্লাইড 5। সেক্রেটারি জেনারেল, রেজিস্ট্রার্স, তারপরে রয়েছে সেক্রেটারিয়েট অফ অনারেবল দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অ্যাডিশনাল রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার এবং বিভিন্ন ক্যাটেগরির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ট্রান্সপোর্ট অফিসার, ব্রাঞ্চ অফিসার, একের পর এক নেমে আসছে নিচের দিকে, ই কমিটি, কনসালটেন্ট, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং, এডিটোরিয়াল ব্রাঞ্চ, পে অ্যান্ড অ্যাকাউন্টস কমিটি অফিস, সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস, সুপ্রিম কোর্ট মিউজিয়াম, কোর্ট মাস্টার। এই যে দেখবেন যে বিভিন্ন যে সুপ্রিম কোর্টের সাইটে দেখবেন যে সমস্ত জাজমেন্টগুলো পাওয়া যায়, সেই জাজমেন্টগুলোর যে টেক্সট তারা সার্টিফাই করে কিন্তু এই কোর্ট মাস্টাররা। অর্থাৎ এইখানে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, এবং এক একটি ডেজিগনেশনের এগেনস্টে কিন্তু অনেক অনেক কর্মী রয়েছেন যারা কর্মী বা অফিসার রয়েছেন তারা কাজ করেন। এবারে মোস্ট ইম্পর্টেন্ট অফ অল স্লাইড 6 দেখুন, যে সুপ্রিম কোর্টে যে কেসগুলো হয় তার টাইপ কি কি, প্রত্যেকটারই আমি একটু একটু করে বর্ণনা দেব। একটা এপিসোডে তো সব কিছু কভার করা যায় না, তবুও চেষ্টা করছি। যেমন ধরুন কি কি কেস হয়: স্পেশাল লিভ পিটিশন, স্পেশাল লিভ পিটিশন ক্রিমিনাল, রেট পিটিশন, স্পেশাল রিট পিটিশন সিভিল, রেট পিটিশন ক্রিমিনাল, সিভিল আপিল, ক্রিমিনাল আপিল, কন্টেম্পট অ্যাপিল ক্রিমিনাল, রিভিউ পিটিশন সিভিল, রিভিউ পিটিশন ক্রিমিনাল, এই ধরনের নানা রকম। এবারে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন করা যেতে পারে যে এই কেসগুলো মানেটা কি, হোয়াট আর এসএলপি। আমরা অনেক ক্ষেত্রে দেখি স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে, আবার অনেক ক্ষেত্রেই দেখি যে রিট পিটিশন দাখিল করা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখি অ্যাপিল পিটিশন দাখিল করা হয়েছে। এই রিট, অ্যাপিল, রিভিউ, কন্টেম্পট এগুলো কি? স্পেশাল লিভ পিটিশন মানে হচ্ছে জেনারেলি ধরুন কোনো হাইকোর্টে একটি বিচার প্রক্রিয়া চলছে, তার মধ্যে কোনো বিচারপতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হোক বা সিঙ্গেল বেঞ্চ হোক হোয়াট এভার, তো তারা একটা অন্তর্বর্তী নির্দেশ দিলেন, যেটা বা কোনো একটি অর্ডার দিয়েছেন, ফাইনাল নয়, কোনো একটি অর্ডার দিয়েছেন, যে অর্ডারে কোনো একটি পক্ষ মনে করছেন যে এটা তাদের পক্ষে সুবিধাজনক নয় বা এটা আইনসঙ্গত হয়নি বলে তারা মনে করছেন, তাহলে তারা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে চলে যেতে পারেন বিফোর ইস্যুয়েন্স অফ দি ফাইনাল অর্ডার অফ দি কোর্ট। গেলেই যে সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করবেন তা না, তাকে বোঝাতে হবে যে দি গ্রাউন্ডস অফ ফাইলিং এসএলপি, সুপ্রিম কোর্ট যদি সেটাতে সন্তুষ্ট হন, অনলি দেন দিস উইল বি অ্যাডমিটেড ফর ডিসিশন হিয়ারিং। দিস ইজ কল্ড স্পেশাল লিভ পিটিশন. This is provided in Article 136.
এটা বলছে যে হাইকোর্টের বিচার প্রক্রিয়া পুরোপুরি শেষ হবার আগেই কেউ যদি সুপ্রিম কোর্টে গিয়ে যদি কোনো রকম বিহিত চান তাহলে তিনি সেটা করতে পারেন। আগেই বলেছি যে অ্যাপিল বা যে কোনো স্টেজে যদি অ্যাপিল হয় কিন্তু কোনো একটা ফাইনাল অর্ডারের এগেনস্টে, ইন্টারিম অর্ডারের এগেনস্টে কিন্তু অ্যাপিল হয় না, সেক্ষেত্রে হয় SLP বা স্পেশাল লিভ পিটিশন। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখুন এই যে ক্রিমিনাল সিভিল এই যে ব্যাপারগুলো, হোয়াট ইজ ক্রিমিনাল, হোয়াট ইজ সিভিল, এর একটা গোল্ডেন রুল আছে, এটাকে বুঝতে হবে। হোয়াট ইজ দি গোল্ডেন রুল টু ডিসাইড হুইচ ইজ অ্যান অ্যাপিল কেস, হুইচ ইজ দ্য ক্রিমিনাল কেস অ্যান্ড হুইচ ইজ দ্য সিভিল কেস। ব্যাপারটা হচ্ছে যে যে সমস্ত কেসে ফাইনাল অ্যাকশন ইজ গোয়িং টু বি আন্ডার ইন্ডিয়ান পেনাল কোড অর ক্রিমিনাল প্রসিজিওর বা বিভিন্ন যে সিকিউরিটি বা করাপশন ইস্যু, অর্থাৎ কিনা আইডিয়াল পাবলিক বিহেভিয়ারের যে আমাদের একটা ধারণা রয়েছে, তার এগেনস্টে যে সমস্ত কেস আছে সেইগুলোই হচ্ছে কিন্তু ক্রিমিনাল ম্যাটার। আর হোয়াট ইজ সিভিল ম্যাটার? সিভিল ম্যাটার হচ্ছে যে বিভিন্ন যে বিবাদী পক্ষ, এদের মধ্যে সরকারের তৃতীয় পক্ষ হিসেবে থাকতেও পারে, নাও থাকতে পারে, তাদের মধ্যে যে বিবাদ বিসংবাদ, এইগুলো হচ্ছে সিভিল ম্যাটার। যেখানে গভর্নমেন্ট জড়িত নয় এমন দুটো পক্ষ যদি নিজেদের মধ্যে বিবাদ করে, অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের বিরুদ্ধেও পার্টিদের যে নানা রকম অভাব অভিযোগ থাকতেই পারে, এবং সেইগুলো নিয়ে যখন বিচার চাওয়া হয় তখন সেটা হচ্ছে সিভিল জুরিসডিকশন। আর ক্রিমিনাল তো বলেছি, ক্রিমিনালের সঙ্গে সিভিলে আরেকটা ব্যাপার হচ্ছে কি, ইন ক্রিমিনাল কেসেস গভর্নমেন্ট প্রসিকিউট, অর্থাৎ কিনা যিনি অভিযুক্ত তাকে শাস্তি দেবার বা শাস্তি প্রক্রিয়া নিয়ে আসার যে ব্যবস্থা, তাতে গভর্নমেন্ট কিন্তু একটা পার্টি হতে পারে, গভর্নমেন্ট ভার্সাস দ্যাট অ্যাকিউজড, দিস ইজ ক্রিমিনাল কেস। কিন্তু সিভিল কেসে কিন্তু গভর্নমেন্ট পার্টি হতেও পারে, নাও হতে পারে। তো এইটা হচ্ছে যে স্পেশাল লিভ পিটিশন আর অন্যান্য যে টাইপস অফ যে কেসেস সেটা বলা হলো। কিন্তু এবারে দেখুন রিট পিটিশন। হোয়াট ইজ রিট? Writ is in simple language, writ is an order, legal order that has to be obeyed by all parties. অর্থাৎ কিনা এখানে কাউকে এভিডেভিট করে বলতে হবে যে তার কোনো ফান্ডামেন্টাল রাইটস ইন চ্যাপ্টার 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভায়োলেটেড হয়েছে, এবং তার ফলে তিনি এই রিট পিটিশনটি করছেন। রিট পিটিশনের সেই একই ব্যাপার, সেখানেও সিভিল হতে পারে, সেখানেও কিন্তু ক্রিমিনাল হতে পারে। আরেকটা রয়েছে কি, আরেকটা রয়েছে যে সিভিল এবং ক্রিমিনাল অ্যাপিল। আরেকবার বলি যে অ্যাপিল কিন্তু অ্যাট দি এন্ড অফ দি জাস্টিস সিস্টেম ইন দ্য হাই কোর্ট, দ্যাট aggrieved party can approach the Supreme Court for redressal of their grievance against the High Court order. এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে কিন্তু আবার বলি যে প্রত্যেকটা অর্ডারের পর হাইকোর্টগুলো নিজে থেকেই বলে দিতে পারে দেয়ার ইজ আ সাবস্টেন্সিয়াল ইস্যু অফ সাবস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন অফ ল, এবং সুপ্রিম কোর্টের কাছে এটা নিয়ে যাওয়া যেতেই পারে। এটা অনেক ক্ষেত্রে সুমোটো হাইকোর্টরা দিয়ে দেয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু হাইকোর্টরা এটা দেন না। যে ক্ষেত্রে দেন না সেক্ষেত্রে কিন্তু ওই SLP ফাইল হয়, আর যে ক্ষেত্রে দিয়ে দিলেন সেক্ষেত্রে এই সিভিল অ্যাপিল, অর্থাৎ কিনা হাইকোর্টের এগেনস্টে অ্যাপিল। আর আরেকটা হচ্ছে ক্রিমিনাল, সেক্ষেত্রে ক্রিমিনাল কেস, সেখানে ওই হাইকোর্টের এগেনস্টে অ্যাপিল। নিয়ম হচ্ছে কি, যেখানে হাইকোর্ট সার্টিফিকেট দিয়েছেন there is a substantial issue of interpretation of constitutional provisions or law, সেক্ষেত্রে অ্যাপিলের যে সময়সীমা হচ্ছে 90 দিন। আর যে ক্ষেত্রে হাইকোর্ট এই ধরনের কোনো সার্টিফিকেট দেননি সেক্ষেত্রে অ্যাপিলের সময়সীমা হচ্ছে 60 days।
এরপরে আসে যে হোয়াট ইজ রিভিউ। রিভিউ ইন আ সেন্স ইট ইজ এ কাইন্ড অফ অ্যাপিল, কিন্তু ঠিক অ্যাপিলও না। যে বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্টে, তা যদি কেউ মনে করে সেখানে একটা ব্ল্যাটান্ট একটা ব্রিচ হয়েছে বা স্লিপ হয়েছে, অর্থাৎ কোনো একটা ইস্যু বা তথ্য সেটা পরে এসেছে, মামলা চলাকালীন হয়তো সেটাকে বিচারের মধ্যে আনা হয়নি, বা বিচারের মধ্যে আনা হলেও হয়তো সঠিকভাবে সেটাকে ট্রিট করা হয়নি, তখন রিভিউ পিটিশন করা হয়। এই রিভিউ পিটিশনে উদ্দেশ্য হচ্ছে যে অরিজিনাল যে অর্ডারটা আছে সেই অর্ডারটার মধ্যে যদি কোনো ডেফিসিয়েন্সি থেকে থাকে, সেই ডেফিসিয়েন্সিটাকে রিমুভ করা। ইন এ লিমিটেড সেন্স এটা একটা অ্যাপিল বলে কেউ কেউ ধরলে ধরতেও পারেন, কিন্তু মূল অর্ডারটা চেঞ্জ করে না। যে 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 পয়েন্টে এই অ্যাপিল অর্ডার, এই সুপ্রিম কোর্টের যে অর্ডারের মধ্যে যদি কোথাও কোনো শর্টকামিংস থেকে আছে বলে কেউ যদি মনে করেন, তাহলে তিনি কিন্তু এই ব্যাপারটা সুপ্রিম কোর্টের গোচরে আনতে পারেন। এবং জেনারেলি দি কনভেনশন ইজ যে বেঞ্চ, দি কম্বিনেশন অফ জাজেস অরিজিনাল অর্ডার পাস করেছেন, তিনি কিন্তু এই রিভিউ পিটিশনটিও শুনবেন। আর রয়েছে কন্টেম্প্ট কোর্ট। হোয়াট ইজ কন্টেম্প্ট অফ কোর্ট? অর্থাৎ এখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা পালন করা হয়নি, দিস ইজ কন্টেম্প্ট অফ কোর্ট সিভিল, অর্থাৎ ডিসওবিডিয়েন্স অফ কোর্ট। আর আরেকটা হয়েছে কন্টেম্প্ট, যেখানে এই জাস্টিস সিস্টেম, জাজেস বা কোর্টের সম্মানহানি হয়েছে। নির্দেশ পালন করা বা অমান্য করা এক জিনিস, আর অসম্মান করা সেটা হচ্ছে আরেক জিনিস। যেটা অসম্মান করা হয় সেটাকে বলা হয় ক্রিমিনাল কন্টেম্প্ট। আর যেখানে ডিসওবিডিয়েন্স অফ জাজমেন্ট অফ আ সুপ্রিম কোর্ট, সেটাকে বলা হয় সিভিল কন্টেম্প্ট। তো এই হচ্ছে টাইপস অফ কন্টেম্প্ট যেটা আমরা জেনারেলি সুপ্রিম কোর্টে দেখে থাকি। এর বাইরেও আরও আছে কিছু, কিন্তু সব কিছু তো একবারে ব্যাখ্যা করতে পারছি না। তো এরপরে চলে আসুন কনস্টিটিউশন অফ বেঞ্চেস। হাইকোর্টে দেখা যায় যে সিঙ্গেল বেঞ্চে বিচার হয়, এবং সিঙ্গেল বেঞ্চের রায়ে কেউ যদি অসন্তুষ্ট হন বা সন্তুষ্ট না হন, তাহলে তিনি ডিভিশন বেঞ্চে যেতে পারেন। সুপ্রিম কোর্টে কিন্তু শুরু থেকেই বিভিন্ন বেঞ্চের কনস্টিটিউশনের কথা বলা আছে। সিঙ্গেল বেঞ্চ যেমন, জেনারেলি এটা সবার সামনে গোচরে আসে না, কিন্তু দ্যার ইজ এ সিঙ্গেল বেঞ্চ, not one bench, there can be many, it depends on the situation. এই সিঙ্গেল বেঞ্চের কাজ কি? ধরুন কেউ মামলাটা তুলে নিতে চাইছেন, it will be heard and decided by the single bench. ধরুন কারো অ্যাডভোকেট হয়তো পরিবর্তন করতে চান, এই যে সমস্ত পেরিফেরাল ইস্যু উইদাউট এন্টারিং ইনটু দি মেইন ইস্যু অফ দ্য কন্টেনশন, যে সমস্ত ইস্যুসগুলো রয়ে গেছে সেইগুলো কিন্তু সিঙ্গেল বেঞ্চ ডিসাইড করে। এরপরে আসছে ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চের ব্যাপারটা কি? আন্ডার অর্ডার 6 of Rule 1 of the rules, subject to the other provisions of the rules, every cause, appeal or matter shall be heard by a bench consisting of not less than 2 judges nominated by the Chief Justice. অর্থাৎ কিনা যে কোনো ইস্যু কিন্তু বা মামলা
শুনবেন কিন্তু দুজন জাজের একটা কম্বিনেশন, যেটাকে বলা হয় ডিভিশন বেঞ্চ। কিন্তু যদি দেখা যায় যে সেখানে ডেথ সেন্টেন্স রিলেটেড কোনো ম্যাটার রয়েছে, তাহলে সেখানে কিন্তু দুজনের বদলে তিনজন বিচারপতির বেঞ্চ সেটা শুনবেন এবং নিষ্পত্তি করবেন। এরকম বিভিন্ন ধরনের বেঞ্চের নাম্বার অফ জাজেসের কথা বলা আছে। এরপরে বলা আছে কনস্টিটিউশন বেঞ্চ, সাংবিধানিক যে সমস্ত ইস্যুসগুলো আসে সেখানে কিন্তু বলা আছে যে আর্টিকেল 145 সেটা বলছে যে কনস্টিটিউশন বেঞ্চের যে বিচারপতির সংখ্যা মিনিমাম 5 হবে, 5-এর থেকে বেশিও হতে পারে, কিন্তু 5-এর থেকে কম কখনোই নয়। এভরি পিটিশন, এর বাইরেও আরো রয়েছে যে ধরুন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যদি কোনো মামলা হয়, তাহলে সেটা কিন্তু অন্তত 5 জন বিচারপতির বেঞ্চ সেই মামলা শুনবেন এবং নিষ্পত্তি করবেন। এরপরে রয়েছে রেফারেল বেঞ্চ। A division bench of 2 or more judges may refer any cause, appeal or other proceedings pending before it to a larger bench of not less than 5 judges. অর্থাৎ কিনা দুজন বিচারপতি মিলে হয়তো ঠিক করতে পারছেন না, বা তারা মনে করছেন যে আরো বেশি সংখ্যক বিচারপতিকে এর মধ্যে এনে ব্যাপারটার একটা নিষ্পত্তি করা দরকার, সেটাকেই বলা হয় রেফারেল বেঞ্চ। এই রেফারেন্স টু লার্জার বেঞ্চ এবং এর যে সংখ্যা, কিন্তু এর যে বিচারপতির সংখ্যা, এটা কিন্তু 5-এর নিচে কখনোই হবে না। আরেকটা ব্যাপার আছে, ইফ এ বেঞ্চ অফ লেস দ্যান 3 জাজেস হিয়ার এ কেস, অ্যাপিল অর ম্যাটার ইজ অফ দি ওপিনিয়ন দ্যাট দি অ্যাকিউজ শুড বি সেন্টেন্স টু ডেথ, মৃত্যুদণ্ড যেখানে জড়িত, ইট শ্যাল refer the case to the Chief Justice, who shall thereupon constitute a bench of not less than 3 judges for hearing it. অর্থাৎ কিনা মৃত্যুদণ্ড জনিত যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলো শুনবেন কিন্তু অন্তত পক্ষে 3 জন বিচারপতির একটি বেঞ্চ। আরেকবার রিভিউ পিটিশনে চলে আসি। সেই রিভিউ পিটিশনে তো বলাই আছে যে বেঞ্চে থেকে অর্ডার বেরিয়েছে সেই বেঞ্চকেই রিকোয়েস্ট করা, তাকে দেখিয়ে দেওয়া যে তার কাছে আবেদন করা যে অ্যাগ্রিভ পার্টি বলছে যে এই জায়গাতে জাজমেন্টের একটা খামতি রয়েছে, শর্টকামিংস রয়েছে, এটা দূর করা প্রয়োজন। বিচারপতিরা যদি মনে করেন যে আবেদনের মধ্যে কোনো সারবত্তা রয়েছে, তাহলে তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন ফর কনসিডারেশন। জেনারেলি এগুলো ওপেন কোর্টে এগুলোর হিয়ারিং হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি বিচারপতিরা মনে করেন ওপেন কোর্টে এটা হিয়ারিং হবে, হতেই পারে। ইট ইজ দেয়ার ডিসক্রিশন। এরপর রয়েছে স্লাইড 8-এ আসুন, প্রিপারেশন অফ রস্টার। প্রিপারেশন অফ রস্টার মানেটা কি? মানে হচ্ছে যে কোন বেঞ্চ, কোন বিচারপতি কোন কোন মামলা শুনবেন, ইস্যু ভিত্তিক সেরকম একটা নির্দেশনামা তৈরি করে দেওয়া, এবং এটা হচ্ছে চিফ জাস্টিসের অধিকার। চিফ জাস্টিস ইজ দ্য মাস্টার অফ রস্টার। এখানে দেখুন বলা আছে যে রেজিস্ট্রার J1 জুডিশিয়াল 1 তিনি প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে ড্রাফট একটা করে পাঠাবেন, কোন বিচারপতি বা কোন বেঞ্চ কি ধরনের মামলা শুনবেন সেটা সেখানে নির্দিষ্ট থাকবে, এবং সিচুয়েশন বা প্রয়োজন অনুযায়ী চিফ জাস্টিস কিন্তু তার মধ্যে পরিবর্তন যখন তখন করতেই পারেন। দ্যাট ইজ দি প্রেরোগেটিভ অফ দি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া।
The roster instructions and amendments shall be prepared in such a manner so as to ensure that no judicial time is wasted. This is about preparation of roster. Two more things remain. একটা হচ্ছে লিস্টিং অফ কেস। কি করে এই যে কজ লিস্ট তৈরি হয়, কবে কোন মামলা কিভাবে শোনা হবে, তার জন্য যে একটা নীতি অনুযায়ী তো সুপ্রিম কোর্ট চলে। সুপ্রিম কোর্ট তো মানে যখন যেটা মনে হলো তখন সেইভাবে হিয়ারিং করবে, তা তো হয় না। তো এখানে ক্যাটেগরি অফ কেসেস বলে দেওয়া আছে, ফ্রেশ অ্যান্ড আফটার নোটিস ম্যাটার্স। ফ্রেশ কেস, আফটার নোটিস ম্যাটার্স। ফ্রেড অ্যাডমিশন কেসেস রেজিস্টার ফ্রম স্যাটারডে to Tuesday will be listed on the following court working Monday. ফ্রেশ কেস যেগুলো শনি থেকে মঙ্গলবারের মধ্যে ফাইল করা হয় সেগুলো পরবর্তী সোমবারে শুনানির জন্য গৃহীত হয়। আর দি নোটিফাইড miscellaneous day and fresh cases registered from Wednesday to Friday will be listed on the next following court working Friday or the notified miscellaneous day. What is miscellaneous day? ধরুন ওয়েস্ট বেঙ্গলে যে ডিএ মামলাটা চলছে, এক পক্ষ বনাম এক পক্ষের ব্যাপার যদিও একদিক থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্রুপ অফ পিপল যেখানে জড়িত, সেটাকে বলে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। এখানে বলেই দেওয়া আছে কবে কোন কিভাবে যে কোর্টে যে কেসগুলো ফাইল করা হয়েছে এবং কবে তার হিয়ারিং হবে, সেটা একটা নির্দিষ্ট নীতি মেনে কিন্তু চলে। আপনারা স্লাইড 9টা একটুখানি ফ্রিজ করে দেখুন, সেখানে গোটাটাই বলে দেওয়া আছে। অ্যান্ড ফাইনালি দ্য প্রসিজিওর, কি পদ্ধতিতে সুপ্রিম কোর্টে মামলা নথিভুক্ত করা হয়। এটা একটা ডিটেল সুপ্রিম কোর্টে একটা হ্যান্ডবুক বলে আছে, সেখানে A to Z সমস্ত কিছু সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। তবু দুই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে রাখি কৌতূহল নিবৃত্তির জন্য। Every main case, interlocutory application, miscellaneous application or other documents shall be presented, অর্থাৎ কিনা মামলা কিন্তু মামলাকারীকে নিজে বা তার যে অথরাইজড যে অ্যাডভোকেট তাদেরকে সুপ্রিম কোর্টে এসে কিন্তু ফাইল করতে হবে। কিন্তু মামলাটি যদি কোনো একজন মাইনর অর্থাৎ বিলো 18-এর যদি কেউ তার স্বার্থে রক্ষার জন্য যদি কোনো মামলা হয়, তাহলে সেই মামলা কিন্তু ওই বিলো 18 মাইনর পার্সন কিন্তু এটা করতে পারে না। তো এই জন্য তার হচ্ছে ক্লোজেস্ট ফ্রেন্ড অথবা গার্জিয়ান বা রিলেটিভ, তিনি কিন্তু এই মামলাটি করবেন। আরও একটা ব্যাপার আছে যে ধরুন একজন ইনডিজেন্ট পার্সন অর্থাৎ কিনা গরিব দরিদ্র ব্যক্তি, তার পক্ষে সুপ্রিম কোর্টে দিল্লি ভারতের দূরতম অঞ্চল থেকে এসে সুপ্রিম কোর্টে গিয়ে তার পক্ষে এই মামলা ফাইল করা সম্ভব না। তার জন্য বিধান কি আছে? তার জন্য বিধান রয়েছে যে তিনি নিকটবর্তী যে আদালত আছে সেখানে গিয়ে তিনি তার আবেদনপত্র জমা দেবেন। সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন সেটা ফিট হবে, তখন আদালত তার কাছ থেকে একটি নির্দিষ্ট ফি নিয়ে অ্যাকনোলেজমেন্ট অফ পোস্ট নিয়ে স্পিড পোস্টে বা অন্য যে কোনো পোস্টাল কমিউনিকেশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে সেটা পাঠাবেন। এবং ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে সাবমিট করা মামলার জন্য যে ডেটেড রিসিট পাওয়া যায়, এখানে এই ইনডিজেন্ট পার্সনের ক্ষেত্রে যে কোর্ট যে আদালত সেটা পাঠিয়েছেন সেখানে যেদিন এটা সাবমিট করা আছে সেই ডেটটাকে কিন্তু ডেট অফ সাবমিশন বলে ধরা হবে। এরকম আরও বেশ কিছু ব্যাপার রয়েছে এবং এখানেও জুডিশিয়াল 1 যে রেজিস্ট্রার রয়েছেন তিনি কিন্তু এই ওভারঅল
in charge of accepting cases. তা মোটামুটি এই হলো সুপ্রিম কোর্টের রুলস অ্যান্ড প্রসিডিওর, যেটা আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। কৌতূহল নিবৃত্তিরই ব্যাপার, কারণ সুপ্রিম কোর্টের যে বিশাল কর্মকাণ্ড সেটা একটা 20-25 মিনিটের ভিডিওতে কভার করা যায় না। এই ভিডিও দেখে কেউ যদি আরও একটু উৎসাহী হয়ে যদি আরও ফার্দার স্টাডি করতে চান বা উৎসাহিত বোধ করেন, তাহলে আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব। এরপরে হাইকোর্ট নিয়েও এরকম একটি এপিসোড করার ইচ্ছা রইল। পরবর্তী ভিডিও পর্যন্ত নমস্কার।